ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ। এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন অধ্যায়ের অবসান, আত্মগোপনে থেকে বোর্ডের জরুরি সভায় ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির, দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। নানা দাবি নিয়ে রাজধানীতে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা, রেল ভবনে শ্রমিক নিরাপত্তা বাহিনীর অবস্থান, রাজপথে চিকিৎসকরাও। ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল 4 দিনের রিমান্ডে, আদালতে কঠোর নিরাপত্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। অবশেষে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এস আলমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরনো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। এস আলম গ্রুপের সব শেয়ার আইনগতভাবে টেক ওভার করার কথা জানিয়ে গভর্নর বলেন, তারা যদি টাকা ফেরত দিতে পারে তাহলে শেয়ারও ফেরত পেতে পারে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি ঢোকার উপযুক্ত, এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। এর আগে গেল সোমবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলায় স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এর আগে দীর্ঘ 12 বছর পর বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। বুধবার নিজের পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে জমা দেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে। ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির ঢাকা জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা থাকলেও পাপন তা করেননি। যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে। হাস্যোজ্জ্বল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে। বিসিবিতে 1 যুগ পর যে অবসান হলো পাপন অধ্যায়ের। গুঞ্জন ছিল আগে, সিদ্ধান্তগুলো অনুমেয়, বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। বুধবার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে বিসিবি সভা। ঘড়ির কাঁটা 11টা বাজার আগে উপস্থিত অনেক পরিচালক। ইফতেখার মিঠু, কাজী ইনাম, সালাউদ্দিন চৌধুরী, সাইফুল আলম স্বপন, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, আকরাম খান আর ফাহিম সিনহা, সব মিলিয়ে সশরীরের সংখ্যাটা 8। কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে মোট সংখ্যাটা 10। তাই তো ছিল না সেই জটিলতাও। বিসিবির ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত বোর্ড মিটিংয়ের দৈর্ঘ্য ছিল মোটে মিনিট 45। জানা গেছে পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছেন এবং আজকের সবাই সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। যদিও আগে জানা গিয়েছিল ভার্চুয়ালি এদিন উপস্থিত থাকতে পারেন নাজমুল হাসান পাপন, তবে শেষ পর্যন্ত তার হয়নি। সূত্রের খবর, সিইও বরাবর মেইল করে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে আত্মগোপনে থাকা বাকি বোর্ড পরিচালকের পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। সিদ্ধান্ত হয়নি গুরুত্বপূর্ণ 2 বিভাগ, ক্রিক অপস আর টুর্নামেন্ট কমিটির দায়িত্ব কারা পাচ্ছেন, কিংবা কি অদলবদল হচ্ছে পরিচালনা পর্ষদে, যা জানা যাবে পরবর্তী বোর্ড মিটিং। সেই মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা চলতি মাসেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাপনের পদত্যাগের মাধ্যমে নতুন অধ্যায়ে পা রাখল দেশের ক্রিকেট। সরকার পরিবর্তনের পর বদল আসলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে। বিসিবি সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাঁধে। আগামী বছরের নির্বাচনের আগে বিসিবি গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার নতুন বোর্ড সভাপতির। কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি।
তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে, এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডিএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ রয়েছে। এদিকে রেশন ঝুঁকি বাধাসহ 11 দাবিতে রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে 11 দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেল ভবন ঘেরাও করে 11 দফা দাবি জানান তারা। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক মর্যাদার পাশাপাশি বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের দাবি তাদের। আসলে আমরা বাহিনী না কর্মচারী, আমাদের এটাই সুস্পষ্ট করে না। আমাদের ঝুঁকি দেওয়া হয় না, কোনো রেশন ভাতা দেওয়া হয় না, আমাদের বেতন বৈষম্য। আমাদের দাবি 152 হচ্ছে শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া এবং বিধি তৈরি করা। এখনো আমাদের 2016 সালে যে আইনটা হয়েছে এখনো পর্যন্ত বিধি বাস্তবায়ন করেনি। একই দিন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ জোর করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান অপরপক্ষ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে চিকিৎসকরা। কোয়াক রেজিস্ট্রেশন বাতিল সহ নানা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। এতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থীও। চিকিৎসকদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। দাবি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার বিবেচিত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা। দাবি করেন বিএমডিসি কর্মকর্তাদের অপসারণেরও। মেট্রিক পাশ করে 3 বছরের 2 বছরের কোর্স করে তাদেরকে বিএমডিসি যারা দুর্নীতিবাজ বসে আছে তাদেরকে নামের পাশে ডাক্তার খেতাব দিচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত বিএমডিসি আমরা চাই না। একটাই চাই, আমি আমার মেডিকেল ছাত্রের মেডিকেল এমবিবিএস এই ডক্টর মধ্যে কাউকে দেব না। আমাদের ডাক্তারদের যত দাবি দেওয়া আছে, যতদিন পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই দাবি দেওয়া পূরণ করে তারপরেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে একাত্মতা জানান সিনিয়র চিকিৎসকরাও। এবার চলতে পারে না, বিডিএস এমবিবিএস বিডিএস ছাড়া কোনো ডাক্তার কেউ না। প্রয়োজনে যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা আছি। স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় চিকিৎসক ও ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে কোনো রাজনৈতিক কর্মসূচি আখ্যা দিয়ে প্রভাবিত না করার আহ্বান জানান চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর 22 না 23 জন পেশেন্ট, মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। তা আপনারা সবাই দোয়া করবেন।
ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে এবার সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ। অভিযোগ করা হয়, গত 4 আগস্ট বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা করে। মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়। এছাড়া 5 থেকে 600 জনকে অজ্ঞাতে আসামি করা হয়েছে। 87 জনের বিরুদ্ধে আজকে মামলা করেছি আমরা কোর্টে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। শুনে এই আসামিগুলোর সবার ছবিও দেওয়া হয়েছে, অস্ত্রসহ ছবিও দেওয়া হয়েছে। আদালত শুনে এজাহার করে আদেশ দিয়েছেন। আমরা দাবি জানাচ্ছি, কোর্টের কাছে পেশ করেছি, কোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। নতুন করে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না। এইচএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সারা দেশে লাখো শিক্ষার্থীর ইচ্ছের প্রতিফলন ছাড়াই এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার বিষয়টি আবার পুনর্বিবেচনা করা হবে কিনা এই প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষা উপদেষ্টা। আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ। এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। সময় সংবাদে আরও থাকছে, ভিসি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 79 জন শিক্ষকের পদত্যাগ, অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ, দ্রুত শিক্ষার পরিবেশ না ফিরলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। তেরো মাস পর হাসপাতাল থেকে আজ সন্ধ্যা 7টায় নিজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গত 8 জুলাই ভোর রাত 4টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। মাঝে কয়েকবার তাকে সিসিইউতে নেওয়া হলেও বর্তমানে তিনি সিসিইউ সুযোগ সুবিধা সহ কেবিনে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়। এমনকি বেগম জিয়ার পাসপোর্টেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে বেগম জিয়ার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসায় আর কোনো বাধা থাকলো না। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। প্রায় 10 বছর পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল চীন। বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি জানান, বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে চীন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তারা বাংলাদেশের পাশে থাকবে। চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 10 বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এককেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে। দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা, তবে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াও ওয়েন প্রত্যাশা করেন, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।
into internal affair of any country. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত তার দল। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি। ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার থেকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে সন্ত্রাসীদের অপকর্মের দায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে না, এমন মন্তব্য করে ছাত্রদল নেতারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলও রাজপথে ছিল। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে তাদের ৪৯ নেতাকর্মী নিহত হন। দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। আর অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের। আব্দুস সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৭৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এ অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থী। এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয়। আমাদের ক্লাস খুলে দেওয়া হোক, আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব। আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন জটে না পড়তে হয়। শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিন আছেন, একাডেমিক কাউন্সিল আছে, তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, সবচেয়ে বড় কথা। তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের। যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলর দেওয়া দরকার, যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে। না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যান্সেলর নিয়োগ দিলে এখানে 1200 শিক্ষক আছে, অনেক শিক্ষক দক্ষ, সৎ, পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পদগুলো পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এটা হলো সমাধান হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫৯টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬,০০০। সময় সংবাদ, রাজশাহী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এই সময়ে পদত্যাগ না করলে পরিচালনা পর্ষদ বাতিল করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর ভবনের সামনে মানববন্ধনে এ দাবি তুলে ধরা হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, গত ১৫ বছর ধরে এফবিসিসিআই এর কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হয়নি। এফবিসিসিআই ভবনকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ কয়েক বছর বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বগুড়া শহরের অবস্থা এখনও থমথমে।
ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ ও ফুড কোর্টের ব্যবসায়। এ কারণে লোকসানে শহরের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এই অবস্থা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। এক মাস আগেও বগুড়ার হোটেল, রেস্তোরাঁ ও ফুডকোর্টগুলো দিনরাত ক্রেতা সমাগমে ভরপুর থাকত। এখন চিত্র একদমই ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় শহরের হোটেল, রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময় থাকছে ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন গত এক মাসে তাদের বিক্রি অন্ততপক্ষে 70% কমে গেছে। এতে শহরের হোটেল, রেস্তোরাঁগুলোতে লোকসান হয়েছে প্রায় 10 কোটি টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ক্রেতার দেখা মিলছে না। এমনকি বকেয়া আছে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ। যে কর্মচারীগুলো আমাদের এখানে কাজ করছেন তাদের বেতন দেওয়াটা তো খুবই মুশকিল হয়ে গেছে। এমনকি তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করাটাও আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যবসা ধরে রাখাটাই আমাদের কঠিন হয়ে গেছে, যার জন্য আমরা বেতন সপ্তাহে সপ্তাহে কিস্তিতে নিচ্ছি। আশা করি এগুলো কাটিয়ে উঠে ভালো একটা ব্যবসার দিকে আমরা অগ্রসর হব। ট্যাক্স কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে দাবি ব্যবসায়ী নেতাদের। এই শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে যদি আমাদের কারো ব্যাংক লোন লাগে বা অন্যান্য সাপোর্ট লাগে, এই দিকটাও আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে সরকার যেন এই দিকটাও বিবেচনা করে। বগুড়া শহরে শতাধিক হোটেল, রেস্তোরাঁ রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আখ সংকটে টানা 10 বছর ধরে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ নাটোর চিনিকল। তবে সরকারি পর্যায়ে আখের দাম বাড়ানোর কারণে এবছর চাষ বেড়েছে। এই অবস্থায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার 1.5 গুণেরও বেশি পরিমাণ আখ মাড়াইয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গত কয়েক বছর ধরে আখ উৎপাদন কমিয়ে দেন নাটোরের কৃষক। কমে যায় নাটোর চিনিকলের উৎপাদন। সংকট সমাধানে গত 2 মৌসুমে প্রতিমন আখের দাম 40 টাকা করে বৃদ্ধি করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। 2024-25 মৌসুমের নভেম্বরে আখ মাড়াই শুরু করবে চিনিকলটি। এই মৌসুমের জন্য প্রতিমন আখ 20 টাকা বাড়িয়ে 240 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্য বৃদ্ধিতে আবারও বেড়েছে আখ চাষ। শুধু নাটোর চিনিকল জোনেই গত মাড়াই মৌসুমে 4758 একর ও চলতি মৌসুমের জন্য 7752 একর জমিতে আখের আবাদ হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। 40 টাকা বাড়ার পরে আমি আবার কি করলাম, আরো 6-7 বিঘা জমি আগ্রহ করে লাগাইলাম। লাগানোর পরে আবার শুনতেছি যে আরো 40 টাকা বাড়া দিছে। আগ্রহী হয় 3 বিঘা জমি, আগে 2 বিঘা ছিল, এখন 3 বিঘা জমি করছি। আমরা আশা করতেছি এবার আরও আখ সরবরাহ হবে, তাতে করে চিনিকল লাভবান হবে। চিনিকলটি প্রতি মৌসুমে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের সক্ষমতা থাকলেও পর্যাপ্ত আখ না পাওয়ায় আগামী মৌসুমে 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 90,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য পাওয়া যাবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে সক্ষম হব। কৃষি বিভাগ বলছে নাটোর চিনিকল জোনে এবার প্রায় 1.5 লাখ মেট্রিক টন আখ উৎপাদন হবে। সংকট কাটবে গত 10 বছরের। আমরা আশা করছি যে এই আখগুলো কৃষকেরা চিনিকলে সরবরাহ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং চিনিকল সমৃদ্ধ হবে। নাটোর চিনিকলের তথ্য মতে 2024-25 মৌসুমে ও প্রতিষ্ঠানে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5130 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় প্রতিদিন নদী পার হচ্ছেন এলাকাবাসী। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। জয়পুরহাট সদর উপজেলার আমদা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে তুলসীগঙ্গা নদী। নদীর পাশেই মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থানে একটি সেতুর অভাবে পশ্চিম দিকের অন্তত 60টি গ্রাম থেকে আসা প্রায় 200 শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে নৌকায় প্রতিদিন আসা যাওয়া করতে হয়। পাশাপাশি নদীর দুই পারের মানুষের কৃষিপণ্য পরিবহন ও শহরে যাওয়ার জন্য প্রতিনিয়ত নদী পার হতে হয় নৌকায় করে। আমরা যখন এই নৌকা চড়ে আসি তখন আমাদের একটা আতঙ্ক হয়, এখানে একটা ব্রিজ হলে ভালো হবে। নদীর ওই পার থেকে আসাটা শিক্ষার্থীদের জন্য খুব কষ্টকর হয়ে পড়তেছে। অভিভাবকেরা যেমন চিন্তিত, আমরা অনেক চিন্তিত থাকি।
অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা ছোট্ট যমুনা নদীর মাধবঘাটে সেতু না থাকায় দড়ি টানা নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছেন হাজারো মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে সেতু নির্মাণ কাজ। মাধবঘাট থেকে জয়পুরহাট শহরের দূরত্ব 4 কিলোমিটার হলেও বিকল্প পথে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় অন্তত 40 গ্রামের মানুষকে। কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ওই শিমুলতলি হয়ে যেতে হয় বা চোখ সময় ঘুরে যেতে হয়, যাতে যাতে আমাদের উগির অসুস্থ হয়ে যায়। এটা ব্রিজের একান্ত দরকার। দুটি পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন দফতরে দিনের পর দিন ধর্ণা দিয়েও মেলেনি কোনো সমাধান। তবে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিভিন্ন দরখাস্ত দিয়েও আমি কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি। তো এখানে একটা ব্রিজ হলে অত্র অঞ্চলের মানুষ সহ কোমলমতি শিশুরা পড়ালেখার একটা সুষ্ঠু পরিবেশ পাবে। জিও লেটার নিয়েছি এবং আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এটা যে কোনো প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করব। দুটি সেতুর অভাবে জয়পুরহাটের সদর উপজেলায় ভোগান্তিতে আছেন প্রায় অর্ধশত গ্রামের মানুষ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এখনও আতঙ্ক কাটেনি নাটোরের পিলখানা এলাকার স্বর্ণের বাজারে। নিরাপত্তা নিশ্চিতে প্রতি রাতে ব্যবসায়ী ও শ্রমিকরা হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানকার পুলিশের কাছে অস্ত্র না থাকায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলমামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। লাঠি রড হাতে নিয়ে রাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, এমনকি পুলিশ ফাঁড়ির সামনেও তাদের অবস্থান। প্রতি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এভাবেই নাটোর শহরের পিলখানা এলাকার স্বর্ণের বাজার পাহারা দেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বাজারের প্রবেশ মুখে পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও দায়িত্বে আছেন নিরস্ত্র কয়েকজন পুলিশ সদস্য। শীঘ্রই ফাঁড়ির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি তাদের। পুলিশ থাকলে পুলিশ হাতে অস্ত্র নাই, সারাদিন ব্যবসা করে যে সম্ভব রক্ষার্থে রাত্রি থেকে ডিউটি দিচ্ছে। যতদিন আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ না আসবে আমরা এতদিন এভাবে চালাই যাব। স্বর্ণপট্টিতে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে পুলিশ ছিল না, আমরা আরো ভীত হয়ে আমরা ডিউটিটা জোরদার করি। আমরা আমাদের এই এলাকার এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা প্রশাসনের নিকট পূর্ণ নিরাপত্তা দাবি করছি। আপাতত স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করছি, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, আর ব্যবসায়ীদের সাথে আছি, কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য। বর্তমান পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করবে বলে জানান পুলিশ সুপার। স্বর্ণপট্টিতে যেন কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, কোনো রকম যেন অপরাধ না ঘটে, সেজন্য কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। নাটোরের পিলখানা এলাকায় প্রায় 200 স্বর্ণালংকারের দোকান রয়েছে। সময় সংবাদ, নাটোর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে ভোট দিয়ে নতুন অধ্যায় শুরুর আহ্বান জানালেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাও করেন তিনি। মঙ্গলবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন দলের প্রতিনিধিরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালার পক্ষে ভোট দেন। এদিন রানিং মেট টিম ওলাসকে সঙ্গে নিয়ে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশে যোগ দেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে মঞ্চে হাজির মার্কিন ইতিহাসের জনপ্রিয়তম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পক্ষে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করলেন। বললেন, শক্তিশালী যুক্তরাষ্ট্র গঠনে কামালার বিকল্প নেই। এ সময় তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। We do not need 4 more years of bluster and bumbling and chaos. We have seen that movie before, and we all know that the sequel is usually worse. America's ready for a new chapter. America's ready for a better story. We are ready for a President Kamala Harris. এদিন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির চাকসুমার সেনেটর বার্নি স্যান্ডার্স ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ বক্তব্য রাখেন। তাদের সবার কণ্ঠেই ছিল ঐক্যবদ্ধ শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ার প্রত্যয়।
এর আগে দিনভর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা ও টিম ওলসকে মনোনয়ন দিয়ে ডেমোক্রেট প্রতিনিধিরা ভোট দেন। ডেমোক্রেটিক পার্টির মোট 4,695টি ডেলিগেট ভোটের মধ্যে প্রার্থিতা নিশ্চিতে দরকার ছিল 2,350টি ভোট। কামালা হ্যারিস প্রায় সবকটি ভোটেই নিজের আয়ত্তে নিতে সক্ষম হন। ইলিনয়ের শিকাগোতে আনুষ্ঠানিক এই সমর্থন প্রদানের সময় কামালা হ্যারিস ছিলেন পার্শ্ববর্তী অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী জনসভায়। জনসভাস্থল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামালা সবাইকে ধন্যবাদ জানান। বলেন, নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই বিজয় ধরে রাখতে হবে। বৃহস্পতিবার ডেমোক্রেটদের 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে কামালা হ্যারিসের হাতে তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক মনোনয়নপত্র। সেদিন রাতে সমাপনী ভাষণ দেবেন মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিত দক্ষিণ এশীয় এই নারী প্রেসিডেন্ট প্রার্থী। দিনটি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন কামালা ও ডগ এমহফের 10ম বিয়ে বার্ষিকী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে বিদেশি ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পণ্য ডেলিভারিতে কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর হলে অর্ডার আরও বাড়বে বলে মনে করছেন তারা। 3 দিনব্যাপী এই মেলা শেষ হবে স্থানীয় সময় বুধবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে সহকর্মী রসকল আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলার দ্বিতীয় দিন ছিল বেশ উৎসব মুখর। আয়োজক সূত্রে জানা যায় প্রায় 25,000 দর্শনার্থী অংশ নেন এই সোর্সিং অ্যাট ম্যাজিকে। লাস ভেগাসের দক্ষিণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা যেন পরিণত হয় ব্যবসা বিনিয়োগে ক্রেতা বিক্রেতার এক মহা মিলন মেলায়। প্রথম দিনের তুলনায় বেশি জনসমাগম হওয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নেও তার ছোঁয়া লাগে। ভালো সাড়া পেয়েছেন বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কওয়্যার আর ইউনিফর্ম নিয়ে কাজ করি আমরা। বিদেশের বিভিন্ন ওয়ার্কওয়্যার কোম্পানিতে আমরা ইউনিফর্ম সাপ্লাই করি। এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালো রেসপন্স পাইছি। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ বিশ্বে পরিচিত একটি ব্র্যান্ড। তাই দেশের হয়ে এই মেলায় অংশ নিতে পারায় নিজেদের গর্বিত মনে করছেন অনেকে। মেড ইন বাংলাদেশে এই রিয়েলি একটা ব্র্যান্ড, সবাই একটা আকর্ষণ যে যেভাবে আসতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এসে আমরা যে সাড়া পেয়েছি, আমরা আশা করি যে আগামী দিনেও আমরা যদি এই ধরনের মেলার আয়োজন করতে পারি, আমার মনে হয় আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এদিকে বাংলাদেশি স্টলে এসে সন্তোষ প্রকাশ করেন বিদেশি ক্রেতারা। Great having another variety of not just in China but also having another manufacturer here made in Bangladesh, and so this is also a great event and a great area. দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি ক্রেতার অর্ডার কমেছে বলে মনে করছেন মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের অনেকে। তারা বলছেন বাংলাদেশ কাস্টমসের মতো ট্যাক্স সহ দীর্ঘসূত্রিতা না থাকায় চীন, ভিয়েতনাম এমনকি পাকিস্তানেও দ্রুততম সময়ে পণ্য ডেলিভারি করে বাংলাদেশের তুলনায় এগিয়ে যাচ্ছে তারা। সমস্যা সমাধানে বর্তমান সরকারের উদ্যোগ নেয়ার অনুরোধ তাদের। প্রধান উপদেষ্টা যে আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আশা করি উনি আমাদের যে দুঃসময় যাচ্ছে এই দুঃসময়টা ওনার মাধ্যমে ওনার সাথে যে সম্পর্ক আছে আমাদের এই দুঃসময়টা কেটে উঠবে। স্যাম্পল আমরা আমাদের দেশে আসা এবং কাস্টমসের হ্যাসেল করে আমাদের হাতে যতদিন লাগে ততদিনে অন্য অন্য দেশ, চায়না, ভিয়েতনাম থেকে ততদিনে অন্য অন্য দেশের স্যাম্পলগুলি বাইরের হাতে চলে যায়। সো এটা ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবশ্যই কাজ করা উচিত। বিগত মেলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চামড়াজাত শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিলেও এবার কেবলমাত্র তৈরি পোশাক ও বাইং হাউজের 29টি স্টল দেখা যায়। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের দ্বিতীয় দিনে চীন, ভিয়েতনামের প্রাধান্য থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশ। তবে মেলার শেষ দিন পর্যন্ত আরও ভালো করার আশা বাংলাদেশি ব্যবসায়ীদের। লস্কর আল মামুন, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের গেল মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। ইংলিশ ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PF এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ম্যান সিটির এই ফরওয়ার্ড। গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন।
সিটিজেনদের টানা চতুর্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন 19 গোল, এছাড়াও আছে 8টি অ্যাসিস্ট, যার স্বীকৃতি হিসেবে পিএফএ পুরস্কার জেতেন ফোডেন। এদিকে পিএফ এর সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, গঠন হবে স্বাধীন পর্ষদ। এস আলমের সব শেয়ার থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে, জানালেন গভর্নর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন অধ্যায়ের অবসান, আত্মগোপনে থেকে বোর্ডের জরুরি সভায় ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির, দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। এই ছিল সংবাদের সঙ্গে থাকুন সময়।